সবাইকে, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটা যুদ্ধ সম্পর্কে আলোচনা করব যে যুদ্ধের ভয়াবহতা খুব বেশি না হলেও, অর্থাৎ যুদ্ধটা খুব বড় আকারের না হলেও এই যুদ্ধের ফলাফল এবং তাৎপর্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের পরবর্তী পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই, তাহলে এই যুদ্ধের গুরুত্ব পৃথিবীর যে কোনো বড় যুদ্ধকেও হার মানিয়ে দেবে। আর সেই যুদ্ধটাই হচ্ছে পলাশির যুদ্ধ। বাণিজ্যের সুবিধা এবং ভারতবর্ষের ধন সম্পদ আর ঐশ্বর্যের টানে পৃথিবীর নানা প্রান্ত থেকে বণিকরা কিন্তু দলে দলে ভারতবর্ষে এসেছে ব্যবসা করতে। তার মধ্যে অন্যতম ছিল ইংরেজরা। ইংরেজরা যে কোম্পানির থ্রুতে ব্যবসা করত, সেই কোম্পানিটার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিছু বছর ব্যবসা করার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজরা বুঝতে পারল ভারতবর্ষের এই যে অসম্ভব অপার ধনসম্পদ আর ঐশ্বর্য আছে, তার যদি পুরোপুরিভাবে রস আস্বাদন করতে হয়, অর্থাৎ পুরোপুরিভাবে হাতের মুঠোয় নিতে হয়, শুধু ব্যবসায়ী হিসেবে থাকলে চলবে না, শুধু ব্যবসা করলে চলবে না। কি করতে হবে? এখানকার রাজনৈতিক ক্ষমতা নিজেদের দখলে আনতে হবে। রাজনৈতিক ক্ষমতা দখলে আনতে গেলে কি করতে হবে? এখানে যে স্থানীয় শাসকরা আছে, অর্থাৎ যেখানে যেখানে যে রাজা বা নবাব বা সুলতানরা শাসন করছে, তাদের সঙ্গে হয় মিত্রতা স্থাপন করতে হবে, আর না হলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। তখন তারা কি করলো? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের স্থানীয় শাসকদের সঙ্গে সংঘর্ষে মেতে উঠল। এবং বাংলাও তার ব্যতিক্রম ছিল না। বাংলার মতো এমন একটা শস্য শ্যামলা সম্পদশালী রাজ্যকে নিজেদের দখলে আনতে না পারলে তাদের রাতের ঘুম হচ্ছিল না। সময় বাংলার শাসক নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে তারা নানাভাবে সংঘর্ষে মেতে উঠল এবং নানাভাবে সিরাজকে তারা উত্তপ্ত করতে থাকলো। এদিকে সিরাজও বসে থাকার পাত্র নয়। সিরাজও কি করে? ইংরেজদের সঙ্গে সংঘর্ষে মেতে ওঠে এবং শেষমেশ ইংরেজদের সঙ্গে সিরাজের এই মতবিরোধ এবং মতমালিন্য বা সংঘর্ষ থেকেই শুরু হয় পলাশির যুদ্ধ। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন মুর্শিদাবাদ থেকে 23 মাইল দূরে পলাশির প্রান্তরে ইংরেজদের সঙ্গে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার যে যুদ্ধ হয়, তা ইতিহাসে পলাশির যুদ্ধ নামে খ্যাত। এই পলাশির যুদ্ধের জন্য প্রধানত ইংরেজদের সঙ্গে সিরাজের সংঘর্ষকেই দায়ী করা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ঠিক কোন কোন কারণে ইংরেজদের সঙ্গে সিরাজের এত মতবিরোধ শুরু হলো, সেই কারণগুলোই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। পলাশির যুদ্ধের কারণ আলোচনা করার আগে আমরা অল্প করে জেনে নেব সিরাজউদ্দৌলা কে ছিলেন। সেই সময় বাংলার নবাব আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। তিনি তখন তার ছোট মেয়ের ছেলে 23 বছরের যুবক সিরাজউদ্দৌলাকে সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করে যান। ব্যাপারটা হচ্ছে, তিনি যখন তার ছোট মেয়ের ছেলেকে অর্থাৎ নাতিকে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে গেলেন, তখন অন্যান্য যে আত্মীয় বা নিকট আত্মীয়রা তারা খুশি হতে পারলেন না। তারা তখন ছলে বলে কৌশলে প্ল্যান করতে থাকলো বা ষড়যন্ত্র করতে থাকলো কিভাবে সিরাজকে সিংহাসন থেকে অপসারণ করা যায়। তার মধ্যে অন্যতম ছিল সিরাজেরই বড় মাসি ঘসেটি বেগম এবং আরেকজন ছিল কি তার অন্য এক মাসির ছেলে পূর্ণিয়ার শাসনকর্তা শৌকত জং। আর এদের সঙ্গে যুক্ত হয়েছিল তখনকার ঢাকার দেওয়ান রাজবল্লভ। সিরাজের সিংহাসন আরোহণ এই ব্যাপারটা তার ঘরের লোকরাই পছন্দ করেনি। ঘরেই তখন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ব্যাপারটা যখন ইংরেজদের কানে পৌঁছালো, তখন কিন্তু ইংরেজদের মতো একটা বুদ্ধিমান জাতি তা এই পরিস্থিতির সদ্ব্যবহার করবে না, তা কি করে হয়? আমরা এবার আসবো ঠিক কোন কোন কারণে সিরাজের সঙ্গে ইংরেজদের মতবিরোধ শুরু হয়েছিল। প্রথম কারণ ছিল যে সিরাজ যখন সিংহাসনে বসলেন, সেই সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে ইংরেজদের তরফ থেকে তার কোনো উপহার বা উপঢৌকন পাঠানো হয়নি। কারণ সেই সময় একটা প্রচলিত প্রথা ছিল, যখন কোনো নতুন শাসক বা সুলতান সিংহাসনে বসেন, সেইখানে বসবাসকারী জনগণ হোক বা বাইরে থেকে আসা পর্যটক হোক বা বিদেশি ব্যবসায়ী হোক, তারা কিন্তু প্রত্যেকেই স্থানীয় নতুন শাসককে স্বাগত জানানোর জন্য বা সম্মান প্রদর্শন করার জন্য কিছু উপঢৌকন বা উপহার বা চিঠি পাঠাতেন। কিন্তু দেখা গেল সিরাজের ক্ষেত্রে ইংরেজরা সেটা করলো না। সিরাজ যখন সিংহাসন আরোহণ করলো, ইংরেজদের তরফ থেকে এমন কোনো উপঢৌকন বা উপহার পাঠানো হয়নি। সেই জন্যই সিরাজ প্রথম থেকেই ইংরেজদের ওপর একটু রেগেছিলেন এবং তিনি অপমানিত বোধও করেন। সিরাজের এই রাগটা খুব স্বাভাবিক ছিল, কারণ দেখো, ভারতবর্ষ থেকে সুদূর কত হাজার হাজার মাইল থেকে দূর থেকে একটা জাতি তারা বাংলার মতো জায়গায় ব্যবসা করছে, অথচ বাংলার স্থানীয় শাসকদের প্রতি তার কোনো সম্মান নেই।
এটা যে কোনো মানুষই রেগে যাবেন, তাই নয় কি? দ্বিতীয় কারণ ছিল খুব ইন্টারেস্টিং, কি সিরাজের বিরুদ্ধে যে নিকট আত্মীয়রা ষড়যন্ত্র শুরু করেছিল সেই ষড়যন্ত্রের কথা জানলাম। এই ষড়যন্ত্র যে ইংরেজরা যোগদান করেছে এ কথা সিরাজের কাছে পৌঁছায়, যে তিনি কোনোভাবে জানতে পারেন যে ইংরেজরা প্রতিশ্রুতিবদ্ধ হয় যে এই ঘরে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে তারা সমস্ত রকমভাবে সাহায্য করবেন। এবার সিরাজ তাতে ভীষণভাবে রেগে যান। তৃতীয় কারণ ছিল সিরাজের বিরুদ্ধে অন্যতম ষড়যন্ত্রকারী ঘসেটি বেগমের অত্যন্ত কাছের মানুষ ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি হিসেব নিকেশ অর্থাৎ তহবিলের তছরূপ করেছেন, অর্থাৎ হিসেব নিকেশ ভুল দিয়েছেন। তখনই সিরাজ যখন এটা জানতে পারলেন তিনি তখন রাজবল্লভকে সমন পাঠায় যে খুব তাড়াতাড়ি এসে অর্থাৎ ঢাকা থেকে মুর্শিদাবাদে এসে তাকে যেন হিসেব নিকেশ ঠিকঠাক করে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু রাজবল্লভ তার কোনো কথা না শুনে কী করলেন, রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে কোথায় পাঠিয়ে দিলেন, প্রচুর ধনসম্পদ সমেত কলকাতায় পাঠিয়ে দিলেন ইংরেজ গভর্নর ড্রেকের কাছে। এবং ড্রেক তখন বলল, এসো বাবা এসো, তুমি আমাদের নিরাপদ আশ্রয়ে এসো, আমরা তোমাকে যথাযথ সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা দেব, সিরাজ তোমার কিচ্ছুটি করতে পারবে না। সিরাজ যখন জানতে পারলো কলকাতার গভর্নর ড্রেক কৃষ্ণদাসকে আশ্রয় দিয়েছেন, তখন তিনি ইংরেজদের প্রতি বারবার জানালেন যে কৃষ্ণদাসকে যেন তার হাতে হ্যান্ড ওভার করা হয়, অর্থাৎ তার হাতে দেওয়া হয়। ইংরেজরা কী করলো, সিরাজের সেই নির্দেশ অস্বীকার করে তার কোনো কথায় কর্ণপাতই করলো, তার কোনো কথা শুনলই না। এই সময়ে ইংরেজদের সঙ্গে ফরাসিদের একটা যুদ্ধ চলছিল দাক্ষিণাত্যে। এই যে দাক্ষিণাত্যের ইঙ্গ ফরাসি যুদ্ধের অজুহাতে ফরাসি এবং ইংরেজরা উভয় পক্ষই কী করলো, বাংলায় দুর্গ নির্মাণ করতে শুরু করলো, অর্থাৎ তাদের ঘাঁটি নির্মাণ করতে শুরু করলো। সিরাজ যখনই জানতে পারলো যে বাংলায় দুর্গ নির্মাণ হচ্ছে, তখনই কিন্তু তিনি তার প্রতিবাদ জানান যে না, বাংলায় কোনো রকমের দুর্গ নির্মাণ করা যাবে না। ফরাসিরা সঙ্গে সঙ্গে সিরাজের এই প্রতিবাদ মেনে নিল এবং তারা দুর্গ নির্মাণ করলো না। কিন্তু ইংরেজরা শুনলো না। ইংরেজরা কী করলো, সিরাজ যা বলছে বলুক, ওরা তো দুর্গ নির্মাণ করবে। সিরাজ কিন্তু এর জন্যও রেগে যান। এখানে একটা কথা বলে রাখি, নবাব আলীবর্দী খাঁর সময়ও কিন্তু ইংরেজরা বারবার করে বাংলায় দুর্গ নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু আলীবর্দী খাঁ কঠোর হাতে এই দুর্গ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা এখানে ব্যবসা করতে এসেছো, ব্যবসা করো, তোমাদের দুর্গের কী প্রয়োজন, তোমাদের যা যা নিরাপত্তা দেওয়ার দরকার সেটা আমরা দেব, দুর্গ নির্মাণ করা এখানে যাবে না। সে ইংরেজরাও তো নাছোড় বান্দা, ছাড়বার পাত্র না, তারা আবার কিন্তু সিরাজের সময়ও দুর্গ নির্মাণ করতে শুরু করলেন। ইংরেজদের সঙ্গে সিরাজের মতবিরোধ শুরু হয়ে যায়। এবার আসবো পঞ্চম কারণে। পঞ্চম কারণটা ছিল খুবই ইম্পর্ট্যান্ট কারণ। 1717 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট ফারুক শিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার জন্য একটা দস্তক দেয় বা ছাড়পত্র দেয়। সেটা কি, একটা অনুমতিপত্র, যে তোমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কোনো রাজস্ব না দিয়ে বা শুল্ক না দিয়ে ব্যবসা করতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ফারুক শিয়ার এই যে ছাড়পত্র বা দস্তক, এই দস্তক দিয়েছিল কাকে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কিন্তু বাংলায় দেখা গেল এই দস্তকের চূড়ান্ত পরিমাণে অপব্যবহার শুরু হয়। এই দস্তক তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবহার করছিলই, তাছাড়াও ইংরেজ যে বণিকরা তারা ব্যক্তিগত ব্যবসা করছিল এই দস্তকের অপব্যবহার করে। অর্থাৎ তারা ব্যক্তিগত ব্যবসা করছিল সিরাজকে কোনো রকমের শুল্ক না দিয়ে। শুল্ক না দেওয়ার ফলে রাজস্বের ঘাটতি হচ্ছিল, তারা যথাযথভাবে রাজস্ব পাচ্ছিল না। তাহলে এর ফলে কি হবে, এর ফলে কারণ দেশীয় বণিকদেরও অনেক ক্ষতি হচ্ছিল, কারণ তাদেরকে তো শুল্ক দিতে হচ্ছিল, তাই না? কোনো রকম শুল্ক না দেওয়ায় তারা কিন্তু দিনের পর দিন লাভবান হচ্ছিল এবং ধনসম্পদে ফুলে ফেপে উঠছিল। আর আমাদের দেশীয় বণিকদেরও ক্ষতি হচ্ছিল, আমাদের রাজস্ব আদায় হচ্ছিল না। এর ফলে সিরাজ কিন্তু অত্যন্ত ক্রুদ্ধ হন। তখন শেষমেশ কী করলো, পিছনে দেওয়াল ঠেকে গেল। সিরাজ ভাবলেন না, এবার একটা কিছু ব্যবস্থা গ্রহণ করতেই হবে। সিরাজ এটা কোম্পানিকে বারবার জানায় যে দেখো, তোমরা ব্যবসা করছো করো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা বিনা শুল্কে ব্যবসা করছো, তাতে আমার কিছু নেই, কিন্তু তো ব্যক্তিগত ব্যবসার সাথে এই দস্তক ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা মেনে নেব না। এই যেই কি সেই প্রতিবারই তো ইংরেজরা তার কোনো কথা বা প্রতিবাদের কর্ণপাত করেনি। এক্ষেত্রেও তাই হলো। এক্ষেত্রে এই যে দস্তকের অপব্যবহার শুরু করেছিল তার বিরুদ্ধেও ইংরেজরা কিন্তু কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করেনি। একটা ভিডিওতে যদি আমরা পলাশির যুদ্ধের কারণ এবং গুরুত্ব দুটোই আলোচনা করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর ফেসবুকে আমার যে পেজটা আছে হিস্ট্রি দিদি, সেই পেজটাকে কিন্তু ফলো করো। তাহলে প্রতি সপ্তাহে আমি যে ভিডিওগুলো দিই তাহলে তোমরা খুব সহজেই সেটা পেয়ে যাবে। তোমরা কোনো বিষয়ে জানতে চাও, কোনো টপিকে জানতে চাও, তাহলে সেটাও আমাকে জানাবে। তাহলে চলো,
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, ভালো থেকো।